স্বাস্থ্য দুরন্তমন। স্বাস্থ্য এবং সুখ একে অপরের পরিপূরক। স্বাস্থ্য ভালো না থাকলে সুখ থাকবে না, এটাই স্বাভাবিক। আমরা চাই সবাই সুখে থাক। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলবো শিশুর নিউমোনিয়া নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান কামরুল। স্যার, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। স্যার, আমরা প্রায়ই শুনে থাকি যে নবজাতক নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। এই নিউমোনিয়া কি, এ বিষয়ে যদি আপনি আমাদের একটু বুঝিয়ে বলতেন। নিউমোনিয়া বলা হয় যে ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা, অর্থাৎ ফুসফুসের যে প্যারেনকাইমা আছে, ফুসফুসের যে এগুলো আছে, সেখানে যদি ইনফ্লামেশনের বাংলা যদি আমরা বলতে চাই প্রদাহ, কোনো প্রকার ইনফেকশন হয়েছে, ইনফেকশনে প্রদাহ হয়েছে, সেইটা নিউমোনিয়া। এবং নিউমোনিয়া কী কী কারণে হয়? নিউমোনিয়া ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, ভাইরাস দ্বারা হতে পারে, ফাঙ্গাস দ্বারা হতে পারে, ইভেন কোনো প্রকার কেমিক্যাল দ্বারা হতে পারে। নবজাতক থেকে শুরু করে সবারই হতে পারে, বয়স্ক হতে। কিন্তু নবজাতকের কেন হয়? কারণ এই নবজাতকদের যে নিউমোনিয়া হয়, আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম নবজাতকের। শরীরের যে কোনো কন্ডিশনে যদি আমার ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়ে, তাহলে নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া হলে তাহলে শিশুদের মধ্যে কি কি সমস্যা বা লক্ষণ দেখা দিবে? নিউমোনিয়া হলে একটা বাচ্চার প্রথম যে এই জিনিসটা নিয়ে আসবে, তার জ্বর থাকতে পারে। অর্থাৎ কেয়ারগিভার আমাদের কাছে নিয়ে আসে যে তার জ্বর হয়েছে, তারপর তার শ্বাসকষ্ট। যে নর্মাল রেসপিরেটরি রেট, আমি যেটা প্রথমে শুরুতে বলি যে একটা বাচ্চার যে রেসপিরেটরি রেট থাকার দরকার, 0 থেকে 2 মাস একটা বাচ্চার রেসপিরেটরি রেট থাকতে হবে 60, অর্থাৎ 60-এর নিচেই থাকতে হবে। 2 মাস থেকে 1 বছর পর্যন্ত একটা বাচ্চা থাকতে হবে 50-এর নিচেই। আর 1 বছর থেকে 5 বছর পর্যন্ত একটা বাচ্চার রেসপিরেটরি রেট থাকতে হবে 40-এর নিচেই। কোনো কারণে যদি এই রেসপিরেটরি রেট বেড়ে যায়, অর্থাৎ যে 0 থেকে 2 মাস এই বাচ্চাগুলোর 60-এর উপরে 60 অর মোর হচ্ছে, তাহলে বুঝতে হবে তার নিউমোনিয়া জনিত কোনো কারণে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে। 2 নম্বর একই, ওই বাচ্চার 1 বছর থেকে 5 বছর, যে 50-40 এর বেশি আছে, 5 বছর থেকে আপ টু অ্যাডাল্ট পর্যন্ত থাকে 18 থেকে 24-40 এর ভিতরে থাকে। তো এই কারণে যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে এই সিমটমগুলো নিয়ে আসবে। আর বাচ্চারা যে সিমটমগুলো নিয়ে আসে, যে জ্বর থাকবে, কাশি থাকবে, কাশির সাথে তার বুকের ছাতার নিচেই, যেটা আমরা বলি যে ইন্টারকোস্টাল রিসাসেশন। গার্জিয়ানরা বলে আমার বাচ্চার বুকের ছাতার নিচে শ্বাস প্রশ্বাসের সাথে বসে যাচ্ছে, নিচের দিকে ডেবে যাচ্ছে। তারপরে তার যে ট্র্যাকিয়া, অর্থাৎ গলার নিচের যে অংশটাকে আমরা বলি, এখানে যে ট্যাগটা থাকে, ট্যাগের নিচে বসে যাচ্ছে। এই সিমটমগুলো নিয়ে সে আমার কাছে আসে। স্যার, কোন কোন ক্ষেত্রে শিশুর নিউমোনিয়া হওয়ার ঝুঁকিটা অনেক বেশি থাকে? শিশুর নিউমোনিয়া হওয়ার ঝুঁকি থাকে যে বাচ্চা শিশুগুলো, তার লো বার্থ ওয়েট বেবি, যে জন্মের সময় যে ওজন থাকার কথা সেই ওজন না নিয়ে জন্মগ্রহণ করেছে, প্রি টার্ম লো বার্থ ওয়েট বেবি, এদের সাধারণত নিউমোনিয়ার পসিবিলিটি থাকে। যে শিশুগুলো কোনো প্রকার ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশনে ভুগছে, তার কিডনি ডিজিজ আছে, লিভার ডিজিজ আছে, তাদের সাধারণত নিউমোনিয়ার পসিবিলিটি বেশি থাকে। যে একটা ক্রনিক ডিজিজে সে ভুগছে, তাহলে তার নিউমোনিয়ার পসিবিলিটি বেশি থাকে। তারপরে যারা আর্লি স্টেজে, বিশেষ করে কোনো প্রকার ফর্মুলা ফিডিং, কাউজ মিল্ক খায়, এদের নিউমোনিয়ার পসিবিলিটি বেশি থাকে। যারা ইপিআই শিডিউলের যে টিকাগুলো নেয় না, এখানে অনেকগুলো টিকা আছে, তার অনেকগুলো রোগ প্রতিরোধ করে, এই রোগ থেকে তার না। যারা পুষ্টিহীনতায় ভোগে, অর্থাৎ সিভিয়ারলি ম্যালনারিশ রোগী, এদের নিউমোনিয়ার পসিবিলিটি বেশি থাকে। বিশেষ করে ক্রাউডেড প্লেসে যারা বসবাস করে, যে বাচ্চাগুলো বিশেষ করে বস্তি ঘনত্ব এরিয়ায় বসবাস করে, এদের কারণ নিউমোনিয়ার এই জীবাণুগুলো তো কন্টাজিয়াস ডিজিজ, একজনের থেকে আরেকজনের ছড়ায়, এই কারণে সাধারণত এদেরকে নিউমোনিয়া হতে পারে। আমরা নিউমোনিয়ার কিছু লক্ষণ সম্পর্কে জানলাম। নিউমোনিয়ার কোন লক্ষণগুলো দেখা দিলে আমাদের শিশুদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত? একটা শিশু যখন নিউমোনিয়ার সাইনগুলো তার ভিতরে থাকবে, আমরা এই মেডিকেল টার্মে এটাকে বলি ডেঞ্জার সাইন, যে তার রেসপিরেটরি রেট যেটা থাকার কথা তার থেকে অনেক রেসপিরেটরি রেট আছে। তারপরে জ্বর, হাইপারথার্মিয়া, টেম্পারেচার নর্মালি একটা বাচ্চা বা শিশুর গায়ে থাকার দরকার 99.4 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা অনেক বেশি, 106 টেম্পারেচার হয়ে গেছে, এটাকে বলা হয় হাইপারথার্মিয়া। অথবা হাইপোথার্মিয়া, টেম্পারেচার কমে গিয়ে 94-এর নিচে চলে আসছে, তাহলে এটাও কিন্তু একটা ডেঞ্জার সাইন। শিশু এই ইলনেসের ভিতরে, অর্থাৎ এই সমস্যার ভিতরে
সে কিছু খেতে পারছে না, অথবা যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে, অর্থাৎ পেটে রাখতে পারছে না, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি ইনট্রাক্টেবল ভমিটিং। এই ইলনেসের ভিতরে তার একটা খিঁচুনি হয়ে গেছে, এইগুলোকে বলা হয় ডেঞ্জার সাইন। এইগুলো যদি আপনার বাচ্চার ভিতর পরিলক্ষিত হয়, তাহলে আপনি অবশ্যই দেরি না করে নিকটবর্তী হসপিটালে অথবা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক ডিসিশন নেবে যে আপনার শিশুকে কোন অবস্থায় আছে, তাকে ভর্তি করার দরকার কিনা। আপনি নিউমোনিয়ার একটা লক্ষণ বললেন যে সেটা জ্বর হবে, সর্দি কাশি শুরু হবে। এই সর্দি কাশি বা ঠান্ডাজনিত সমস্যা তো অন্য কারণেও হতে পারে, তো সেই অন্যান্য কারণের সাথে নিউমোনিয়ার অনেকটা মিল পাওয়া যায়, তাহলে আমরা এই দুটোকে আলাদা করব কিভাবে? একটা নিউমোনিয়ার বাচ্চার কি জ্বর থাকবে, কাশি থাকবে, শ্বাসকষ্ট হবে। একটা বঙ্কোলাইটিসের বাচ্চারও সেম, কিন্তু বঙ্কোলাইটিসের বাচ্চার সে প্লেফুল। আমরা মানে বলি যে হাসি কাশি বাসি, যে বাচ্চা প্লেফুল, সে খেলাধুলা করছে, সে সুপার পরে লাফাই উঠছে, কোনো সমস্যা নেই। কিন্তু তার কাশি আছে, আর কাশির সাথে একটা শব্দ হচ্ছে ইনএক্সপিরেটরি, যেটা হলো যে বাঁশির মতো একটা শব্দ শোনা যায়। বাচ্চার নাক দিয়ে পানি পড়ছে, তার নর্মাল যে টেম্পারেচার থাকার কথা সেই টেম্পারেচারে আছে, টেম্পারেচার বাড়েনি। এটা হলো বঙ্কোলাইটিসের একটা ফিচার। তা বঙ্কোলাইটিস কিন্তু নিউমোনিয়া না। সেজন্য এখানে একটু ডিফারেন্সিয়েট করতে হবে যে নিউমোনিয়া থাকলে আপনার শিশু সাধারণত কী হবে, যে লেথার্জিক হয়ে থাকবে, তার যে টেম্পারেচার থাকার কথা তার থেকে অনেক বেশি টেম্পারেচার, হাইপোথার্মিয়া থাকতে পারে, খাইতে পারবে না, বমি করে দিচ্ছে। বঙ্কোলাইটিসে সাধারণত এগুলো থাকে না, সে প্লেফুল থাকবে, লাফালাফি করবে, কাশি হচ্ছে। সেই জন্য এই দুটা দিয়ে ডিফারেন্সিয়েট করতে। আরেকটা জিনিস হলো যে যেটা বলছিলেন যে লো বার্থ ওয়েট বেবি, যে নির্দিষ্ট সময় একটা শিশু সাধারণত পেটের থেকে 39 সপ্তাহ হয়, এর আগে যদি হয়ে যায় আমরা এটা প্রিটার্ম বেবি বলি। আবার নর্মালি যে ওজন থাকার দরকার, একটা 2.5 থেকে 3 কেজি একটা বেবি আফটার ডেলিভারি, ডিউরিং ডেলিভারির সময় তার ওয়েট থাকতে হবে। এর ওজন যদি কম থাকে এটাকে লো বার্থ ওয়েট বেবি বলা হয়। তাই এই দুইটার কারণেও সাধারণত যেটা ল্যারিঙ্গোম্যালেশিয়া একটা থাকে, যে শ্বাসনালীগুলো তার নরম, তখন কি হচ্ছে যে সে যখন শ্বাস নিতে যাচ্ছে, অর্থাৎ বাতাসটা যখন তার ভিতরে আসছে, শ্বাসনালীটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, তখন কিন্তু এক ধরনের শব্দ শোনা যায়। এই বাচ্চাগুলো কিন্তু এটা নিউমোনিয়া না, এটা এক ধরনের ল্যারিঙ্গোম্যালেশিয়া। যাদের ওয়েট কম ছিল, আর্লি হয়ে গেছে, তাদের এই সমস্যাটা থাকে। এটা বয়স বাড়ার সাথে সাথে যখন এর শ্বাসনালীটা আবার শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই সমস্যাটা অটোমেটিক্যালি চলে যাবে। বাই দিস টাইম তাকে আরও কিছু প্রিভেনশন দিতে হবে, তাহলে এটা অটোমেটিক্যালি চলে যাবে। সেই জন্য সব শ্বাসকষ্টই কিন্তু নিউমোনিয়া না। নিউমোনিয়ার জন্য যে ফিচারগুলো থাকতে হবে, কিছু জীবাণুঘটিত কারণে থাকতে হবে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, কেমিক্যাল, এই জাতীয় জন্যও সাধারণত হয়। তা আমাদের দেশে যে সবচেয়ে বেশি যে নিউমোনিয়াগুলো দেখা যায়, এই শীতকালের যে এটাকে বলা হয় ভাইরাসজনিত কারণ, যেটা হলো রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, আরএসভি ভাইরাস বলে, এই নিউমোনিয়াটা সাধারণত বেশি নিয়ে আসে বাচ্চারা। তা এই সমস্যাগুলো শীতকালে সবচেয়ে বেশি দেখা যাবে। তা বেশিরভাগই সাধারণত এটা ভাইরাসজনিত কাজ। তারপরে কিছু আছে সিজন চেঞ্জ হওয়ার সাথে কিছু রোগ জীবাণুরও আবির্ভাব হয়। তো বেশিরভাগই আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ভাইরাস, এই ভাইরাসটার দ্বারাই নিউমোনিয়াটা বেশি হয়। ব্যাকটেরিয়া দ্বারাও হয়, সেটা কম। স্যার, আপনি বিভিন্ন কারণ বললেন নিউমোনিয়ার হওয়ার। বড়দের যাদের হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, তাদের থেকে কি নবজাতকদের বা শিশুদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনাটা কতটুকু? যে কোনো রেসপিরেটরি ডিজিজ এটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। মায়ের যদি ভাইরাস ডিজিজ থাকে, বাচ্চার ভিতরে এটা সংক্রমণের পসিবিলিটি অনেকাংশে বেশি। আমাদের সাবকন্টিনেন্টের আমরা হলাম, আমাদের দেশ হলো ওয়ান অফ দ্য টিবি বার্ডেন কান্ট্রি, যেটার দ্বারা একটা নিউমোনিয়া হয়, যে আমরা সাধারণত 8ম টিবি বার্ডেন কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। যক্ষা থেকেও কিন্তু নিউমোনিয়া হয়। তাই বাচ্চারা যখন এই কেয়ার গেভার অথবা বাবা মার সংস্পর্শে, ফ্যামিলি মেম্বারের সংস্পর্শে থাকবে, এই ডিজিজটা কিন্তু তার থেকেই হয়। সেজন্য এনি টাইপস অফ রেসপিরেটরি প্রবলেম, রেসপিরেটরি ডিজিজ ট্রান্সমিটেড টু হার বেবি। যেসব মায়েরা গর্ভকালীন সময় নিউমোনিয়া বা সর্দি কাশিতে আক্রান্ত হয়ে থাকে, সেসব শিশুরা জন্মের পর বা জন্মের সাথে কি নিউমোনিয়া সহ জন্ম নিতে পারে? কিছু ডিজিজ আছে যে মায়ের এই ডিজিজে আক্রান্ত হলে আমরা যেটাকে বলি মায়ের যে বাচ্চার সাথে যে কানেকশন, অর্থাৎ প্ল্যাসেন্টা বলা হয়, এটা দর্শকদের জন্য বলা হয়, বিভিন্ন জায়গায় এটা বলা হয় ফুল। মায়ের সাথে বেবির যে কানেকশন থাকে, আমরা মেডিকেল টার্মে বলি প্ল্যাসেন্টা। এই প্ল্যাসেন্টার মাধ্যমে কিছু ডিজিজ, কিছু জীবাণু বাচ্চার ভিতরে ট্রান্সমিটেড হয়, যেটাকে প্ল্যাসেন্টাল ট্রান্সমিশন বলে। তো এইরকম যেমন আছে, আমরা টর্চ ইনফেকশন বলি, টক্সোপ্লাজমোসিস,
তারপর পরে সাইটোমেগালো ভাইরাস, অনেকগুলো ডিজিজ আছে যেগুলো মায়ের থেকে বাচ্চার সংক্রমণ হওয়ার পসিবিলিটি থাকে। তা মা যদি এই দ্বারা অ্যাফেক্টেড হয়, তার গর্ভকালীন পিরিয়ডে বাচ্চার ভিতর হওয়ার পসিবিলিটি থাকবে। কিন্তু মায়ের যদি ইমিউনিটি বেশি থাকে তাহলে সাধারণত এটা হওয়ার পসিবিলিটি থাকবে না। কিন্তু মা যদি ইমিউনিটি কম থাকে, মা যদি গর্ভকালীন অবস্থায় সে পুষ্টিহীনতায় ভুগছে, বিভিন্ন প্রকার ডিজিজে ভুগছে, বিভিন্ন ক্রনিক ডিজিজে ভুগছে, তাহলে মায়ের থেকেও অনেক ডিজিজ বাচ্চার ভিতরে ট্রান্সমিটেড হয়। যেসব শিশুরা মায়ের বুকের দুধ পান করে যে প্রথম 6 মাস, এই সময় অনেক সময় আমাদের বলা হয় যে এটা এরকম বলা হয় যে যদি মায়ের ঠান্ডা কাশি লাগে তো মায়ের বুকের দুধ খাচ্ছে শিশু, সেখান থেকেও তার ঠান্ডা কাশি বা নিউমোনিয়া হতে পারে। এটা কি সত্য কথা? এটা একটা ভুল ধারণা। মায়ের ঠান্ডা কাশি থাকলে দুধ খাওয়ানো কোনো বাধা না, মা মাস্ক ইউজ করবে। কারণ ঠান্ডা কাশি তো একটা ট্রান্সমিটেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ, একজনের থেকে আরেকজনের ছড়াই। সেজন্য মা যদি মাস্ক ইউজ করে তাহলে তো এটা কোনো সমস্যা নাই। মা মাস্ক ইউজ করবে, মা যে পাশে বুকের দুধ খাচ্ছে সে অন্য সাইডে ফিরে থাকবে, তাহলে কোনো সমস্যা না। বুকের দুধ, মায়ের ঠান্ডা কাশির জন্য বুকের দুধ কোনো বাধা না। আর একটা জিনিস এখানে একটু বলে রাখার দরকার, আমাদের দেশে একটা বেবি যখন ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার পরে তাকে কিন্তু বুকের দুধ খেতে দেয় না, যেটাকে বলা হয় ক্লোস্ট্রাম, শাল দুধ। এই শাল দুধ কিন্তু নিউমোনিয়া প্রিভেনশনের ফার্স্ট টিকা হিসাবে বেবির কাজ করে। আপনার বেবিকে 6 মাস পর্যন্ত, আমি বারবার বলি অ্যাজ এ পেডিয়াট্রিশিয়ান হিসাবে বলি যে নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার, 6 মাস পর্যন্ত অবশ্যই আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে। এর ভিতরে কোনো এক্সকিউজ নাই। সর্দি কাশি বা ঠান্ডাজনিত কারণে অনেক সময় দেখা যায় যে শিশুদের তুলসী পাতার রস খাওয়ানো হয়, মধু খাওয়ানো হয়, এ বিষয়ে আপনি যদি কিছু বলতেন। আমরা 6 মাস পর্যন্ত তো বারবারই বলছি এখানে কোনো প্রকার তুলসীর রস খাওয়ানো যাবে না, মধু খাওয়ানো যাবে না। 6 মাস পরে, এই 6 মাসের আগে যদি খাওয়ান, এই তুলসীর পাতা কিন্তু অন টাইপ অফ কেমিক্যাল ইরিটেটিং হিসাবে কাজ করতে পারে, তার ডায়রিয়া হওয়ার পসিবিলিটি থাকবে। আপনি 6 মাস পরে আপনার বাচ্চাকে একটু মধু খাওয়াতে পারেন, যেটা উইনিং ফুড হিসেবে আমরা কাউন্ট করি। খাওয়ান, কোনো প্রবলেম নাই, অল্প করে খাওয়ানো শুরু করেন। তারপরে তুলসীর পাতা অল্প করে দিতে পারবেন, কিন্তু এটা পরে 6 মাসের আগে না। স্যার, আমরা কখনোই চাইবো না যে আমার সন্তান নিউমোনিয়াতে আক্রান্ত হোক। তো একজন শিশুকে নিউমোনিয়া থেকে মুক্ত রাখতে যদি চাই, সেক্ষেত্রে বাবা মায়েদের করণীয় কি হতে পারে? বাবা মায়ের করণীয়র ভেতরে আমি প্রথমেই বলবো যে সুস্থ ফ্যামিলি, সুস্থ শিশু। সুস্থ ফ্যামিলি বলতে কি বোঝাই? আমাকে সুস্থ থাকা লাগবে, মাকে সুস্থ থাকা লাগবে, ফ্যামিলি মেম্বারকে সুস্থ থাকা লাগবে, তাহলে কিন্তু আপনি সুস্থ শিশু আসবে। সবাইকে যদি আমি নিজে কোনো প্রকার ডিজিজে আক্রান্ত হই, এটা তো বাচ্চার ভিতরে এফেক্টেড হওয়ার পসিবিলিটি থাকবে। মার যে টিকাগুলো আছে গর্ভবতী অবস্থায় আমরা দিতে বলি, এগুলো দিবে। বাচ্চা ডেলিভারির সময় পার্সোনাল হাইজিন, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। মা টয়লেট ইউজ করছে, তার থেকে আসার পরে তাকে বোঝাতে হবে, আগে সে বিফোর ডেলিভারির আগে এগুলো তাকে কিন্তু কাউন্সিলিং করতে হবে। সে একটা বেবি যখন নার্সিং করছে, কিভাবে নার্সিং করতে, এগুলো শেখাতে হবে। তার জন্মের প্রথম দিন থেকে যে আমরা টিকাগুলো দিতে বলি, ইপিআই শিডিউলের যে টিকাগুলো দিতে হবে, এগুলো দিতে হবে। কোনো প্রকার গরুর দুধ খাওয়ানো যাবে না, এগুলো বলতে হবে। সর্বোপরি যদি আমরা সব কিছু জিনিসগুলো মেনটেন করে চলি, তাহলে এই নিউমোনিয়া যে ঘাতক ব্যাধি, এটা আপনার বেবির ভিতরে, শিশুর ভিতরে আসবে না এবং শিশুকে ভালো রাখবে। স্যার, নিউমোনিয়া প্রতিরোধে কি কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা টিকা রয়েছে? অবশ্যই নিউমোনিয়া প্রতিরোধে যে ইপিআই শিডিউলে 3টা ভ্যাকসিন দেওয়া হয়। এই 3টাকে আমরা বলি যে সবার জন্য প্রযোজ্য। যারা অ্যাফোর্ড করতে পারে তাদেরকে বলা হয় 6 মাস পরের থেকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা দিতে পারেন, নিউমোকক্কাল ভ্যাকসিনটা দিতে পারেন। আরও যে ভ্যাকসিনগুলো আছে, যেমন টাইফয়েডের ভ্যাকসিন, রুবেলার ভ্যাকসিন তো গভর্নমেন্ট থেকে পাচ্ছে। তো এই সব ভ্যাকসিনগুলো সাধারণত দিয়ে দিলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও অনেকটাংশ বাড়বে। শিশুর পুষ্টির ব্যাপারে আপনাকে নো কম্প্রোমাইজ। পুষ্টিহীনতায় যদি না ভোগে, অনেক রোগ, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আপনি যে প্রত্যেক দিনই তো আমরা হাজার হাজার জীবাণুর সংস্পর্শে আসছে, আমার ভিতরে জীবাণু ঢুকছে। আমার শরীর, আপনার শিশুর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তাহলে জীবাণু তাকে আক্রমণ করতে পারবে না, জীবাণু তাকে আপার হ্যান্ড নিতে পারবে না। কিন্তু তার যদি পুষ্টিহীনতা থাকে, তাহলে প্রত্যেকটা জীবাণু তার ভিতরে ঢুকে তাকে রোগ ব্যাধি তৈরি করবে। সেজন্য পুষ্টির ব্যাপারে সবসময় আপনার শিশুর দিকে খেয়াল রাখতে হবে। আমরা জানলাম যে প্রথম দিকেই যখন শিশুর সর্দি, কাশি, জ্বর শুরু হবে, তখন থেকেই তার দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এর বাইরে ঘরোয়াভাবে নিউমোনিয়ার ব্যবস্থা কি নেওয়া যেতে পারে? নিউমোনিয়ার যে ক্লাসিফিকেশন আছে, যে একটা সব বাচ্চা তো বেবির তো নিউমোনিয়া হচ্ছে না, নর্মাল ঠান্ডা কাশি তো থাকবে, সিজনাল ঠান্ডা কাশি, যেটাকে আমরা নো নিউমোনিয়া বলি, সিম্পল কফ অ্যান্ড কোল্ড।
তাহলে এই বেবিগুলোরে যদি আপনি বাসায় পরিচর্যা করেন, যে তার নাকটা ভালো করে পরিষ্কার করে দেন, তাকে ঘন ঘন বুকের দুধ খাওয়ান, তাহলে কিন্তু তার পরবর্তী যে স্টেপটা এতে টান নিবে না। তারপরে নিউমোনিয়ার যে সাইনগুলো থাকে, যে আপনার জ্বর আছে, কাশি আছে, কাশির সাথে শ্বাসকষ্ট হচ্ছে, বুকের ছাতার নিচে বসে আছে, অবশ্যই আপনি দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হন। আপনার বেবির নিউমোনিয়া আছে, মানে জ্বর আছে, কাশি আছে। অনেকেরই ধারণা আমাদের সমাজে, বিশেষ করে বাবা মার ভিতরে, জ্বর হয়েছে মানে আমি 3 দিন ওয়েট করতে হবে, নর্মাল কাশি হয়েছে মানে আমাকে 3 দিন ওয়েট করতে হবে। এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল ধারণা। সামান্য নেগলিজেন্সির জন্য আপনার শিশু কিন্তু নিউমোনিয়ায়, মারাত্মক নিউমোনিয়া আক্রান্ত হয়ে, যেটাকে আমরা সিভিয়ার নিউমোনিয়া বলি, আক্রান্ত হয়ে সে কিন্তু হসপিটালাইজ করা লাগতে পারে। কিন্তু আপনি প্রথম থেকে যদি একজন চিকিৎসকের শরণাপন্ন হতেন, আর আমাদের দেশের চিকিৎসার সবচেয়ে বড় বাধা এটা, কোনো কিছু হলে সে ভিলেজ ডক্টর, যেটাকে আমরা কোয়াক বলি, অথবা ফার্মেসিতে যে ফার্মেসি ম্যান, তার কাছে গিয়ে বলছে যে তার শিশুর ঠান্ডা কাশি লাগছে, অথবা আননেসেসারি যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করা হচ্ছে। বেশিরভাগই ঠান্ডা কাশি কিন্তু ভাইরাসজনিত ঠান্ডা কাশি, ভাইরাসে কোনো প্রকার তো অ্যান্টিবায়োটিক দরকার হয় না। এই যে আজকে বিশ্বব্যাপী যে মাল্টি ড্রাগ যে রেজিস্ট্যান্সি ডেভেলপ করছে, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ, আননেসেসারি অ্যান্টিবায়োটিক ইউজ। সেই জন্য ঠান্ডা কাশি লাগা মানেই কিন্তু নিউমোনিয়া না, ঠান্ডা কাশি লাগা মানেই অ্যান্টিবায়োটিক না। এটা নর্মাল চিকিৎসায় নাক পরিষ্কার করে দেওয়া, তার কাশি হয়েছে কাশির সামান্য ওষুধ দেওয়া, এটি জ্বর হয়েছে জ্বরের জন্য তাকে প্যারাসিটামল ইউজ করেন, সে ভালো হয়ে যাবে। কিন্তু আননেসেসারি অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না। অ্যান্টিবায়োটিকের যদি দরকার হয়, এটা একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান, সে ডিসিশন নেবে যে তার অ্যান্টিবায়োটিক দরকার আছে কিনা। স্যার, অনেক সুন্দর করে আপনি আমাদের নিউমোনিয়া সম্পর্কে জানালেন। এ সম্পর্কে আরেকটু যদি আপনি আমাদের বাবা মায়েদের উদ্দেশ্যে বলতে চান। কোনো প্রকার অবহেলা নাই, নর্মাল ঠান্ডা কাশি লাগছে, আপনি আপনার শিশুকে, সন্তানকে নিয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক শরণাপন্ন হন। পাশাপাশি টিকাগুলো, ইউপিআই শিডিউলের টিকাগুলো সরকার দিতে বলছে, এই টিকাগুলো দেন। জন্মের প্রথম দিন থেকেই তাকে 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ান। বুকের দুধের পাশাপাশি 6 মাস পরের থেকে অন্যান্য খাবার, 1 বছর পরের থেকে আগে খাবার, পরে বুকের দুধ 2 বছর পর্যন্ত। তাহলে দেখবেন আপনার সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। একটা সবল শিশু সে সমাজে ডেইলি পারফরমেন্স, স্কুল কলেজ সব জায়গায় সে তার ডেইলি অ্যাক্টিভিটিস দেখাতে পারছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবং আজ আমি আপনার মাধ্যমে এই দুরান্ত টেলিভিশনের যারা শ্রোতা, তাদেরকেও ধন্যবাদ দিতে চাই, যে আজকে যদি আমাদের এই আলোচনা শোনার পরে আপনারা কিঞ্চিত পরিমাণে উপকৃত হন এবং এই নিউমোনিয়া সম্পর্কে অনেকটা জানতে পারেন, এবং এই প্রতিরোধ এইগুলো আপনারা নিজের ভিতরে নিতে পারেন, তাহলে আজকে প্রোগ্রামটা সার্থক হবে এবং আমার বলা সার্থক, এবং এই দুরান্ত টেলিভিশনের এই আয়োজনটা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে। কথা বললাম শিশুর নিউমোনিয়া নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।